কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় বলা যায়, কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, কিন্তু আইনি প্রক্রিয়া যাই হোক না কেন পরবর্তী সংসদ সেই কেয়ারটেকার আইনটা আবার প্রণয়ন করতে, প্রতিস্থাপন করতে সক্ষম। আমাদের দলের পূর্বের অবস্থান ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির জন্য আলাদা সংবিধানে কোনো প্রভিশন রাখার পক্ষপাতী ছিলাম না। আমরা প্রস্তাব করেছিলাম সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানের যে নির্ধারিত আইন আছে, অথবা না থাকলে সেটা আইন করতে হবে, সেই সমস্ত আইনে আমরা যাবতীয় বিষয়াবলী এমনভাবে আনি যাতে এই সমস্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করা যায়। শুধুমাত্র আমরা কোনো প্রতিষ্ঠান করলাম, তাদের কোনো জবাবদিহিতা থাকলো না এবং তাদের ট্রান্সপারেন্সি থাকলো না এবং তাদের আচরণবিধি থাকলো না, সেটা ঠিক হবে না। তা এখন যেহেতু আমরা সংস্কারের মধ্য দিয়েই যাচ্ছি, একটা শক্তিশালী ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আমরা মনোযোগ দিয়েছি, এই প্রেক্ষিতে সবাই মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কন্ডাক্ট যেহেতু একটি স্বাধীন নির্বাচন কমিশন করে, সুতরাং এই নির্বাচন কমিশন কোনো এক্সিকিউটিভের পার্ট না, এটা কোনো লেজিসলেচারের পার্ট না, এটা জুডিশিয়ারিরও পার্ট না। কিন্তু নির্বাচন যখন ওনারা কন্ডাক্ট করেন তখন তাকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তা নিতে হয় এবং সাংবিধানিকভাবে প্রশাসন সহ অন্যান্য সমস্ত সংস্থা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করতে বাধ্য। এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সহ তাদের অ্যাক্টিভিটিসে এটা স্বাধীনতা দেয়া হয়েছে, সাংবিধানিকভাবে দেয়া হয়েছে। এত বছর নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে তার মধ্য দিয়ে সবার কাছে, জাতির কাছে এটা জিনিস প্রকাশিত হয়েছে এবং সবাই আমরা এই জন্যই আন্দোলন করেছি যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে, যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান না হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। এখানে নির্বাচন কমিশন স্বাধীন আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় বলা যায়, কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, কিন্তু আইনি প্রক্রিয়া যাই হোক না কেন পরবর্তী সংসদ সেই কেয়ারটেকার আইনটা আবার প্রণয়ন করতে, প্রতিস্থাপন করতে সক্ষম। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু সারা জাতীয় ঐক্যবদ্ধ যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, সেটা হয়ে গেছে মনে করেই আমরা চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে, যেখানে সবাই ঐকমত্য পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো সেটা আমাদের দলীয় অবস্থান। আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া যেভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরও লম্বা তালিকা ছিল এই কমিটির। আমরা সাজেস্ট করেছি স্পিকার যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের, অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট
কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ থেকে টেনে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি, যে সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে, তিনি অনুমোদন করবেন। কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটি যাই বলি আমরা, এটা করতে হবে। সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবেন, বায়োডাটা নেবেন। এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে, পলিটিক্যাল পার্টিসগুলোর পক্ষ দিতে পারে, জনসাধারণ দিতে পারে। তারা একটা তালিকা প্রণয়ন করবেন, সেই তালিকা থেকে তারা একটা শর্ট লিস্টিং করবেন, সেটা তখন আইনে থাকবে এই বিষয়গুলো। এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে, সেইভাবেই এখানে বলা আছে। সেই সাচিবিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা হয় এবং সিলেকশন কমিটি সেইখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে, অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারেন। সেইটার একটা স্বাধীনতা এখানে দেখা আছে। আমি এটা অন্য একটা দেশের উদাহরণ টেনে তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে করেছি। যেমন চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার, যেটাকে আমরা ইলেকশন কমিশন বললে হয়, এটার গঠন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট, তাদের রুলস সার্ভিস ইত্যাদি যেখানে এনাক্টমেন্ট করা আছে, এটা কিন্তু যে দেশের কথা বললাম সেখানে কিন্তু সংবিধানে নেই, আইনে আছে। তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেজন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারিনি, আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আনি। তখন বলছি না, সেটা সংবিধানে আনুক, তা আমরা একমত হয়েছি। তো সংবিধানে আনলে তখন আমরা বলেছি আপার বডি হবে সিলেকশন কমিটি, এবং তাকে সহায়তার জন্য সাচিবিক সহায়তা যারা দিবেন স্পিকারের অফিস, এবং সেই এখানে একটা অনুসন্ধান হবে, নাম আহ্বান করা হবে, এবং সেই শর্ট লিস্টিংয়ের মধ্য দিয়ে স্ক্রুটিনি হবে, তারা সিলেকশন কমিটির কাছে দিবে, সিলেকশন কমিটি সেখান থেকে বাছাই করতে পারে, অথবা নিজেদের উদ্যোগে এই কমিটি আরও নাম নিজেরাও প্রস্তাব করতে পারবেন, তবে সেটা হবে সর্বসম্মতিক্রমে। সেই সর্বসম্মতিক্রমে যদি ইলেকশন কমিশন গঠিত হয়, এখনকার যে বিধান একজন প্রধান ইলেকশন কমিশনার এবং 4 জন ইলেকশন কমিশনার আছে, সেটা স্পেসিফিক উল্লেখ না করে বলা হয়েছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য কমিশনারের ক্ষেত্রে, কারণ সেটা বাড়তেও পারে ভবিষ্যতে। প্রতি পদের বিপরীতে একজন করে নাম প্রদান করবেন আর সিলেকশন করবেন এই সিলেকশন কমিটি, রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবেন। আগে সার্চ কমিটির যে অপশনটা ছিল যে প্রতি পদের বিপরীতে 2 জন, সেই সুযোগটা আর এখানে রাখা হচ্ছে না। আর কথা বলা শেষ হয়নি। তো সেই নামগুলো সর্বসম্মতিক্রমে এই কমিটি একমত হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এখন এটা 5 বছরের জন্য নিয়োগ হবে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি, 118 অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ 5-এর পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণবিধি প্রণয়ন হবে। কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কন্ডাক্ট রুলস থাকবে না, সেটা ঠিক হবে না। তবে আগের বিধান মাফিক যেটা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর্টিকেল 96 অনুসারে সুপ্রিম কোর্টের বিচারকরা যে পদ্ধতিতে অপসারণ হয়, এখানেও সেই একই পদ্ধতি প্রযোজ্য হবে, সেটা এখানেও উল্লেখ আছে। কিন্তু সেটা এনাফ নয়। সেজন্য শুধুমাত্র অপসারণ ব্যতিরেকেও তাদের অন্যান্য অ্যাকাউন্টেবিলিটি কী হবে সেটা সংসদ আইনের দ্বারা প্রণয়ন করবে এবং আচরণবিধিও প্রণয়ন করতে পারবে। এইটুকু হচ্ছে এডিশন। ধন্যবাদ।